আমরা আজকে টার্গেট পারসনস এর সোশিওলজির একটা মূল্যায়ন করব। আমরা দেখেছি যে পিটার হ্যামিল্টন তিনি টার্গেট পারসনস এর সোশিওলজির তিনটে ফেজ বা পর্যায় ভাগ করেছেন। এক হচ্ছে যে স্ট্রাকচার অফ সোশ্যাল অ্যাকশন দিয়ে শুরু, যেখানে ভলেন্টারিস্টিক থিওরি অ্যাকশন করেছেন উনি প্রবর্তন করেন। দ্বিতীয় পর্যায় হচ্ছে সোশ্যাল অ্যাকশন থেকে স্ট্রাকচারাল ফাংশনালিজম উনি যাচ্ছেন। তৃতীয় পর্যায় হচ্ছে যেখানে পারসনস প্রথমত সাইবারনেটিক মডেল তৈরি করছেন এবং ২ নম্বর হচ্ছে তিনি সামাজিক পরিবর্তনের ব্যাখ্যা করছেন। আমরা এই অবধি করেছি। আমরা এই ৩টে পর্যায়ে আমরা আলোচনা করেছি। আগের যে লেকচারগুলোতে আমরা ৩টে পর্যায়ে আলোচনা করেছি। এবার আমরা শেষ পর্যায়ে যাব, যেখানে আমরা টার্গেট পারসনস এর কাজের একটা মূল্যায়ন করব এবং বর্তমান যুগে তার তাৎপর্যটা কি সেটা নিয়ে আলোচনা করব। এ হচ্ছে টার্গেট পারসনস এর যে মূল যে বই, কয়েকটা বই। এবার আমরা পারসনস এর মূল্যায়ন করছি। প্রথমত আমরা দেখি যে পারসনস যে সমাজ সম্পর্কে যে ধারণা দিয়েছেন তার মূল্যায়ন। ক্রিটিসিজম অফ পার্সোনিয়ান ইমেজ অফ সোসাইটি। ডারেন্ডফ, রালফ ডারেন্ডফ, তিনি, তোমরা নিশ্চয়ই তার নাম শুনেছ, তিনি হচ্ছেন কনফ্লিক্ট থিওরাইজিং এর একজন আহ, একজন তত্ত্ববিদ। রালফ ডারেন্ডফ তিনি পারসনসকে সমালোচনা করে বলেন যে ফাংশনালিজম একটা কাল্পনিক পরিবেশ তৈরি করে। পারসনসের ধারণাগুলো একটা বিশ্ব দেখাচ্ছে যেখানে কোনো বিবর্তনের ইতিহাস নেই, ডেভেলপমেন্টাল হিস্ট্রি বলে কিছু নেই। এখানে এভিডেন্সেস অনলি কনসেনসাস ওভার ভ্যালু নর্মস। সমস্ত রকম মূল্যবোধের সঙ্গে সবাই একমত। মূল্যবোধ এবং নীতি নিয়মের সঙ্গে সবাই একমত। ডিসপ্লেস a high degree of integration over components. সমস্ত যে বিভিন্ন সমাজের অংশ আছে সবকটা খুব উচ্চমানের উচ্চমানের সংগঠিত সংহতি রয়েছে। reveals only mechanisms that preserve the status quo. কি কি কাজ স্থিতাবস্থা রক্ষা করার ব্যাপারে যা যা কাজ সেটাই এখানে দেখানো হয়েছে। কি কি ভাবে স্থিতাবস্থা রক্ষা করা হয়। এরপরে হচ্ছে টার্নার করেছেন, জোনাথন টার্নার, লজিক্যাল ক্রিটিসিজমস অফ রিকুইজিট ফাংশনালিজম। লজিক্যাল ক্রিটিসিজম অর্থাৎ তর্কবিদ্যার মাধ্যমে কি কি ক্রিটিসিজম করা যায়। প্রথম সমালোচনা হচ্ছে যে টার্নার তুলে ধরেছেন হচ্ছে দ্য ইস্যু অফ টেলিওলজি। টেলিওলজি
টেলিওলজির কথাটা হচ্ছে এর বাংলাতে আমরা বলবো উদ্দেশ্যবাদ। প্যারসন দেখাচ্ছেন সামাজিক ক্রিয়া কিছু লক্ষ্য পূরণের জন্যই করা হয়। আমাদের সোশ্যাল অ্যাকশনের কথা আবার আমরা বলি যে সোশ্যাল অ্যাকশনে ক্যালকাট পারসনস কি দেখিয়েছেন? দেখিয়েছেন যে মানুষ তাদের লক্ষ্য পূরণের জন্য সবসময় চেষ্টা করছে। সোশ্যাল অ্যাক্টর তাদের লক্ষ্য, তাদের কাজই হচ্ছে লক্ষ্য পূরণ করা। তা অ্যাকশন কি সবসময় লক্ষ্য পূরণের দিকেই এগোনো হয়? এই যে কদিন আগে একজন ডাক্তারকে মারধর করা হলো বর্ধমানে, তাদের কি লক্ষ্য শুধু হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং মানুষ মারমুখী হয়েছে ডাক্তারের ওপর, লোকের কি আগে লক্ষ্য ছিল ডাক্তারকে ডাক্তারকে হেনস্থা করবে? সেটা কি লক্ষ্য লক্ষ্য করেই তিনি লক্ষ্য পূরণ মাধ্যমেই কি তার করা হয়েছিল? সেটাকে সেটা তো ঠিক বলা হবে কি যে আগে থেকে লোকে ঠিক করে রেখেছিল ডাক্তারের উপর হামলা করবে। টার্নার বলছেন অ্যাডাপ্টেশন, ইন্টিগ্রেশন এবং লেটেন্সি কিছু কিন্তু সমস্যা তৈরি করছে। সমস্যাটা কি? প্রবলেমস অফ ইললেজিটিমেট টেলিওলজি, অবৈধ উদ্দেশ্যবাদ। ইললেজিটিমেট টেলিওলজি অর্থাৎ অবৈধ উদ্দেশ্যবাদের সমস্যা তৈরি করছে প্যারসনসের এই ধারণাগুলো, অ্যাডাপ্টেশন, ইন্টিগ্রেশন, লেটেন্সি। অ্যাডাপ্টেশন তোমরা জানো যে অভিযোজন, ইন্টিগ্রেশন সংহতি এবং লেটেন্সি হচ্ছে যে স্থিতাবস্থা রক্ষা করা। এগুলো প্যারসনস যেভাবে বলেছেন যে এগুলো প্রত্যেকটার লক্ষ্যই হচ্ছে যে একটা ইকুইলিব্রিয়াম রক্ষা করা, কিন্তু সেটা টার্নার বলছেন যেটা ইললেজিটিমেট টেলিওলজি, অবৈধ টেলিওলজি। টার্নার বলছেন যে প্যারসনের এই যে স্কিমটা, প্যারসনের যে এই পরিকল্পনাটা, এটা বরাবরই টেলিওলজিক্যাল হয়েছে। ইউনিট অ্যাক্ট থেকে রিকুইজিটস বরাবরই, এটা ইউনিট অ্যাক্ট থেকে রিকুইজিটস অবধি বরাবরই আমরা দেখছি যে একটা উদ্দেশ্য নিয়ে প্যারসনস চলছেন। বলছেন যে মানুষের উদ্দেশ্যই হচ্ছে লক্ষ্য পূরণ। তো ফলে এটা একটা টেলিওলজিক্যাল সমস্যা সৃষ্টি করছে। কিন্তু টার্নার এটাও দেখাচ্ছেন যে প্যারসনসের থিওরিটিক্যাল স্টেটমেন্টগুলো, তার তাত্ত্বিক বক্তব্যগুলো যদিও টেলিওলজিক্যাল হিসেবে সমালোচনা করা যায়, কিন্তু সেটা নন টেলিওলজিক্যাল রূপও দেওয়া যায়। প্যারসনসের কাজ কিছু রিভার্স কজাল চেন তৈরি রয়েছে। প্যারসনসের এই কাজের মধ্যে কিছু রিভার্স কজাল চেন রয়েছে। রিভার্স কজাল চেন অর্থাৎ উল্টো দিক থেকে কারণ। ধরো বলছে যে সমাজ একটা সিস্টেমিক হোল, সেটা সাবসিস্টেমের আগে তৈরি হয়েছে। এবার সেই সাবসিস্টেম গুলো তৈরি হওয়ার পর এই সিস্টেমিক হোলটা, এই সাবসিস্টেম গুলো যাতে থাকে, যাতে সাবসিস্টেম গুলো চলে, সেই জন্যেই সেই তার লক্ষ্যই হচ্ছে এই সাবসিস্টেম গুলোকে রক্ষা করা। টার্নারের কথাগুলো আরেকবার আমরা পড়ছি। Pearson's work contains reverse causal chains in which a systemic whole existing prior in time to the emergence of
subsystems causes perpetuation of a subsystem. সিস্টেমিক হোলটা সাবসিস্টেম কে রক্ষা করছে। এরপরে আমরা আরেকটা দিক দেখব, ট্রান্সের আরেকটা ত্রুটি দেখব, সেটা হলো ইস্যু অফ টটোলজি। টটোলজি অর্থাৎ অনুলাপ। টটোলজি অর্থাৎ অনুলাপ। অনুলাপটাকে একই জিনিস বারবার বলা বা অন্যভাবে বলা কিন্তু অর্থটা একই। যেমন এখানে একটা বলেছে item meets survival requisites of a system and therefore it must exist. আইটেম একটা অংশ, সমাজ ব্যবস্থার একটা অংশ, সেটা সমাজ ব্যবস্থা টিকে থাকার জন্য যে প্রয়োজন সেটা সেই প্রয়োজন মেটাচ্ছে, সেই জন্যেই এটার অস্তিত্ব থাকা উচিত। আরেকজন সমালোচক হচ্ছেন এডওয়ার্ড সি ডেভেরিউক্স। তিনি প্রথমে বলছেন, তিনি ছিলেন টালকাট প্যারসন্সের প্রাক্তন ছাত্র। তিনি প্রথমে টালকাট প্যারসন্সকে প্রশংসা করছেন, বলছেন টালকাট প্যারসন্স has done more theorizing than any other contemporary sociologist. টালকাট প্যারসন্স অন্য সব সমাজতত্ত্ববিদদের থেকে অনেক বেশি তাত্ত্বিক কাজ করেছেন। কিন্তু তিনি সমালোচনা করছেন এই বলে, প্রথম কথা ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ, খুব কঠিন ভাষা। ২ নম্বর হচ্ছে যে টালকাট প্যারসন্সের তত্ত্বের মধ্যে অ্যাবস্ট্রাকশন রয়েছে। অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে বিমূর্তয়ন, কিন্তু সেই বিমূর্তয়নটা বাস্তব থেকে উঠে আসেনি। ওনার ভাষায় টালকাট প্যারসন্স has done abstraction without empirical reference. সোশ্যাল সিস্টেম, সোশ্যাল সিস্টেমের যে ধারণাটা সেটা কিন্তু বাস্তব সমাজ থেকে উঠে আসেনি, বাস্তব কোনো উদাহরণ উনি দিচ্ছেন না। রবিন উইলিয়ামস তিনি টালকাট প্যারসন্সের প্রশংসা করে বলেন যে টালকাট প্যারসন্সের গবেষণার বাস্তব গবেষণাতে টালকাট প্যারসন্সের তত্ত্ব ব্যবহার করা হয়েছে। যেমন ইলেন কামিন্স এবং নিউয়েট তাদের একটি গবেষণা হোয়াট ইজ মরাল এ কেস স্টাডি অফ এ ভ্যালিডিটি প্রবলেম, তারা দুটো প্যারসনিয়ান প্যাটার্ন ভেরিয়েবলস ব্যবহার করেছিলেন, অ্যাফেক্টিভিটি, অ্যাফেক্টিভ নিউট্রালিটি এবং স্পেসিফিসিটি ডিফিউজনেস। আমরা একটা উদাহরণ দিচ্ছি স্পেসিফিসিটি ডিফিউজনেস থেকে। তারা দেখাচ্ছেন গবেষকরা যে পুরুষরা অনেক বেশি স্পেসিফিক, অনেক বেশি তারা কোনো বিশেষ মানুষের সঙ্গে তারা মেলামেশা করতে চায়, কিন্তু মহিলারা অনেক বেশি ডিফিউজ অর্থাৎ অনেক বেশি সাধারণভাবে তারা মেলামেশা করতে চায়, পছন্দ করে। আরেকটা কথা উনি দেখাচ্ছেন যে goodness of fit between actual and preferred orientation correlates significantly with independent features of model. অ্যাকচুয়াল এবং প্রেফার্ড ওরিয়েন্টেশনের মধ্যে একটা স্ট্যাটিস্টিক্যাল গুডনেস অফ ফিট রয়েছে, ঠিক আছে? এবং এই কোরিলেশনের সঙ্গে মডেল অর্থাৎ মনোবলের যে বৈশিষ্ট্যগুলো সেটাও কিন্তু একটা সিগনিফিক্যান্ট কোরিলেশন পাওয়া যাচ্ছে। Preferred for diffuse activity,
drops sharply after age 70. Preference for specific activity rises markedly. Preference for diffuse activity অর্থাৎ সর্বসাধারণের সঙ্গে আহ, মেলামেশা ইত্যাদি সেগুলো কিন্তু 70 বছরের পরে কমে যাচ্ছে, বরং কোনো একজনের বা এরকম তাদের সঙ্গে মেলামেশার প্রবণতাটা সেটা বেড়ে যাচ্ছে। স্পেসিফিক অ্যাক্টিভিটি, আমি সবার সঙ্গে মিশবো বদলে হয়তো আমি একজন দুজনের সঙ্গে মিশবো। ম্যাক্স প্ল্যাক বলছেন তার মূল সমালোচনা হচ্ছে তিনটি। প্রথম কথা, উনি বলছেন Parsons does not tell us how he obtained his concept. কোথা থেকে এই ধারণাগুলো তিনি পেলেন? তার সোশ্যাল সিস্টেম, তার অ্যাকশন, হিউম্যান কন্ডিশন, এই ধারণাগুলো সেগুলো কোথা থেকে পেলেন প্যারসন, সেটা কিন্তু তিনি আমাদের বলছেন না। 2 নম্বর হচ্ছে যে ট্যালকাট প্যারসন এমন তাত্ত্বিক কথাবার্তা বলেছেন যেগুলো বলছে যে প্রবাদের কাছাকাছি চলে যাচ্ছে। 3 নম্বর হলো বলছেন যে ট্যালকাট প্যারসন্স এর যে লেখার মধ্যে কিছুটা ধোঁয়াটে রয়েছে, ভাব রয়েছে, অ্যাম্বিগুইটি রয়েছে, অর্থাৎ বোঝার বোঝার ব্যাপারে অসুবিধে হচ্ছে, অ্যাম্বিগুইটি, যা আমরা ঠিক কি বলতে চেয়েছেন উনি অনেক সময় বোঝা যাচ্ছে না। এবার আমরা দেখি জাইটলিন তিনি কি বলেছেন। তিনি কনভার্জেন্স থিসিসের সমালোচনা করেছেন। কনভার্জেন্স থিসিস, কনভার্জেন্স অর্থাৎ সমকেন্দ্রাভিমুখ যে তত্ত্ব, সেটার উনি সমালোচনা করেছেন। প্যারসন দাবি করেন তার স্ট্রাকচার অফ সোশ্যাল অ্যাকশনে যে পজিটিভিস্ট, অতিমাত্রায় দৃশ্যবাদী এবং অতিমাত্রায় আদর্শবাদীদের মধ্যে একটা মধ্যম পন্থা খোঁজার চেষ্টা করা উচিত। এবং তিনি দাবি করেন যে তিনি প্রথম এই ধরনের মিডিয়েশন, একটা মধ্যম পন্থা তিনি প্রথম বাতলে দিয়েছিলেন। কিন্তু ডায়েটলিন সমালোচনা করে বলেন যে প্যারসন্সের কথা যদি আমাদের মানতে হয় তাহলে ম্যাক্স ওয়েবার যে পদ্ধতিগত যে অবদান রেখেছে সেটাকে আমাদের নস্যাৎ করতে হবে। অথচ ম্যাক্স ওয়েবার গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ম্যাক্স ওয়েবার had explored the middle ground between Geisten Wissenschaften and Natural Wissenschaften. উনি ম্যাক্স ওয়েবার একটা মধ্যম পন্থা বার করেছিলেন গাইস্টান Wissenschaften অর্থাৎ সোশ্যাল সায়েন্স, সমাজ সামাজিক বিজ্ঞান এবং ন্যাচারাল Wissenschaften অর্থাৎ প্রাকৃতিক বিজ্ঞানের মধ্যে একটা মধ্যম জায়গা উনি বার করার চেষ্টা করেছিলেন। এবং ওয়েবারই বলেছিলেন যে study of human society requires a study of values and ends as well as causes and conditions. যে মানব সমাজকে যদি আমাদের অধ্যয়ন করতে হয় তাহলে আমাদের ভ্যালুস, মূল্যবোধের একটা মূল্যবোধের অধ্যয়ন করতে হবে, লক্ষ্যের অধ্যয়ন করতে হবে, কারণের অধ্যয়ন করতে হবে এবং কি কি পূর্বশর্ত আছে, কি কি অবস্থা রয়েছে সেটা আমাদের আমাদের এগুলো অধ্যয়ন করতে হবে। ডায়েটলিন দাবি করেন যে প্যারসন্সের যে অবদান সেটা ওয়েবারের থেকে খুব একটা তফাৎ কিছু নেই।
এবং আরেক জায়গায় উনি বলছেন যে when Pearson brings functionalism into action theory, his functionalist concepts tend to vitiate the major problems of action theory, voluntarism, and the active, creative, evaluative side of man. প্যারসনসের মূল্যায়ন করতে গিয়ে জাইটলিন আরো বলছেন যে যখন প্যারসন্স অ্যাকশন থিওরির মধ্যে ফাংশনালিজম নিয়ে আসেন তখন অ্যাকশন থিওরি ফাংশনালিজমের দ্বারা দূষিত হয়ে যায়। অ্যাকশন থিওরির যে মূল যে বক্তব্য মানে মূল যে প্রস্তাবনা যে মানুষের যে ক্রিয়া মানুষের ক্রিয়া সেটা ঐচ্ছিক এবং মানুষ মানুষ আসলে যথেষ্ট সৃজনশীল, যথেষ্ট তারা তাদের নিজেকে পরিচালনা করার ক্ষমতা আছে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে। এগুলো কিন্তু ফাংশনালিজম ফাংশনালিজম এই প্রস্তাবনাগুলোকে দূষিত করে দেয়। টার্কাট প্যারসন্সের সোশ্যাল সিস্টেমকেও জাইটলিন সমালোচনা করেছেন। বলছেন টার্কাট প্যারসন্সের সোশ্যাল সিস্টেম আলোচনা করেছেন সেটা অ্যাপ্রোচটাই তার তত্ত্বটাই ভুল। প্যারসন্স কি করেছেন তিনি একটা বিমূর্ত প্যারসন স্টার্টস উইথ সোসাইটি ইন দ্য অ্যাবস্ট্রাক্ট। প্যারসন্স একটা বিমূর্ত সমাজের কথা বলেছেন, কিন্তু সঠিকভাবে যদি সমাজকে অধ্যয়ন করতে হয় তাহলে আমাদের কোনো একটা সমাজকে নিয়ে শুরু করতে হবে এবং একটা রিসার্চ প্রবলেম নিয়ে শুরু করতে হবে। এবার আমরা টার্কাট প্যারসন্সের সমালোচনা শেষ করে এবার আমরা দেখি টার্কাট প্যারসন্স নিজে তার বক্তব্য তার তত্ত্বের সমর্থনে কি বলেছেন। এই যে টার্কাট প্যারসন্স অন হিজ থিওরিজ কি বলেছেন। প্রথম কথা তার অ্যাপ্রোচটা তিনি কি করতে চেয়েছেন। বলছেন মাই অ্যাপ্রোচ ইজ নট ইয়েট এ লজিকো-ডিডাকটিভ সিস্টেম but rather a temporal series of contributions towards the development of such systems. আমার যে তত্ত্ব সেটা এখনো একটা লজিক্যাল আমি আমি চেষ্টা করছি একটা লজিকো ডিডাকটিভ সিস্টেম তৈরি করতে, একটা একটা তর্কবিদ্যার উপর ভিত্তি করে একটা ব্যবস্থা, একটা দার্শনিক ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছি, কিন্তু সেটা এখনো তৈরি হয়নি। আমি যেটা অবদান রেখেছি সেটা হচ্ছে যে যা আমি অবদান রেখেছি এই ধরনের একটা সিস্টেম তৈরি করার ব্যাপারে অবদান রেখেছি। 2 নম্বর সমালোচনা হলো যে যে প্যারসন্স এম্পিরিক্যাল রিসার্চ করেননি। এম্পিরিক্যাল রিসার্চ অর্থাৎ বাস্তব ধর্মী গবেষণা তিনি করেননি। প্যারসন্সের উত্তর বলছেন যে তার এম্পিরিক্যাল রিসার্চ যারা করে তাদের প্রতি তার অগাধ শ্রদ্ধা রয়েছে, সবচেয়ে বেশি শ্রদ্ধা রয়েছে, কিন্তু তিনি মনে করেন যে থিওরি বিল্ডিং, থিওরিতে তৈরি করার ব্যাপারে স্পেশালাইজেশন সেটা প্রয়োজন আছে এবং সেটাই কিন্তু তিনি করেছেন। হোয়াইট বলে একজন, তিনি সিম্বলিক ইন্টারাকশনিজমের একজন দিকপাল হোয়াইট। তো হোয়াইট তিনি অভিযোগ করছেন there is no action in action theory, অর্থাৎ টার্কট প্যারসন্সের অ্যাকশন থিওরিটাই তিনি উড়িয়ে দিচ্ছেন। প্যারসন্স তার পাল্টা সমালোচনা বলেছেন হোয়াইট attempts to find action at the wrong level in total organization of behavioral system. হোয়াইট অ্যাকশন ভুল জায়গায় তিনি অ্যাকশন খুঁজছেন। এবার প্যাটার্ন ভেরিয়েবলস এর ব্যাখ্যা।
সেটা নিয়ে আমরা প্যারসন কি বলছেন। প্যারসন বলছেন আল্টিমেট প্রিন্সিপাল হচ্ছে ডুয়ালিটি, মূল যে নীতি সেটা হচ্ছে ডুয়ালিটি, দ্বৈত, দ্বৈত নীতি। বলছেন ইউ ক্যান নট হ্যাভ এ রিলেশন উইদাউট এ মিনিমাম অফ টু টার্মস ইন ইট। তুমি দুটো টার্ম, দুটো পরিভাষা ছাড়া তুমি সমালোচনা, তোমার সম্পর্ক তো তৈরি করতে পারবে না। Relatedness of pairs spelled out in two directions: normative control, temporal process of implementation or need. এই যে প্যাটার্ন ভেরিয়েবলস গুলো, তাদের সম্পর্কগুলো দুটো দিক আছে। এক হচ্ছে নরমেটিভ কন্ট্রোল, অর্থাৎ নিয়ম, নিয়ম নীতির দ্বারা যে নিয়ন্ত্রণ। 2 নম্বর হচ্ছে যে সেগুলো টেম্পোরাল প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, বাস্তবে তার প্রয়োগ। প্যারসন এবার তার অ্যাকশন থিওরি সম্পর্কে বলছেন। অ্যাকশন থিওরি এস্টাবলিশেস কন্টিনিউইটি উইথ বায়োলজিক্যাল ওয়ার্ল্ড। অ্যাকশন থিওরি সেটা বায়োলজিক্যাল অর্থাৎ জৈবিক জগতের সঙ্গে একটা সমানে, জৈবিক জগতেরই একটা অংশ হচ্ছে অ্যাকশন থিওরি। এই অ্যাকশনটা কি? অ্যাকশন ইজ এসেনশিয়ালি এ লেভেল অফ অর্গানাইজেশন অফ ফেনোমেনা অফ লাইফ। অ্যাকশন অর্থাৎ ক্রিয়া, সেটা জীবনকেই সংগঠিত করছে। আরেকটা হচ্ছে সোশ্যাল অ্যাকশনের সঙ্গে ফিজিক্যাল বিহেভিয়ার, সামাজিক ক্রিয়ার সঙ্গে দৈহিক আচরণের একটা তফাৎ করতে হবে। এই লাইন শুড বি ড্রন ভিসাভি ফিজিক্যাল বিহেভিয়ার। আমরা দেখেছি যে ট্যালকট প্যারসন্স এর ইকুইলিব্রিয়াম মডেল, তিনি যেমন সমাজ পরিবর্তনে তিনি দেখান যে একটা ইকুইলিব্রিয়াম থেকে ডিসইকুইলিব্রিয়াম হচ্ছে, আবার ইকুইলিব্রিয়ামে পৌঁছচ্ছে। তিনি তার যে রিকুইজিট ফাংশনালিজমে দেখান যে স্থিতাবস্থা রক্ষা করার জন্য তিনি ওই লেটেন্সি ব্যবহার করেন। তো এখানে বলছেন যে কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়ামটা তার আইডিওলজিক্যাল, মতাদর্শগত, নট থিওরিটিক্যাল কোয়েশ্চেন, অর্থাৎ তত্ত্বগত প্রশ্ন নয়, এটা মতাদর্শগত প্রশ্ন। তিনি কি করেছেন? তিনি মূলত দুটো বিষয়ের মধ্যে তফাৎ করেছেন। ফান্ডামেন্টাল ডিস্টিংশন বিটুইন অ্যানালিটিক্যালি ফর্মুলেটেড রিলেশনশিপস অর লজ and empirical interdependence of operationally identified components। আর হচ্ছে যে সম্পর্কগুলো, সেগুলোকে বিশ্লেষণ করেছেন। আর বিভিন্ন যে সামাজিক যে অংশগুলো, তার মধ্যে যে বাস্তবে যে সম্পর্কটা, পরস্পর যে সম্পর্ক, সেইটা তিনি সেটা আলোচনা করেছেন। ইকুইলিব্রিয়াম হচ্ছে কি? ইকুইলিব্রিয়াম ডিফাইন্স দ্য রিলেশনস বিটুইন দ্য টু। এই যে এই দুটো ধারণার মধ্যে ইকুইলিব্রিয়াম একটা সম্পর্ক তৈরি করে, সংজ্ঞায়িত করে। ইকুইলিব্রিয়াম কি? ইকুইলিব্রিয়াম ইজ রেগুলারিটি আন্ডার স্পেসিফিক কন্ডিশন। যে অবস্থা চলছে তার মধ্যে যে সামাজিক আচরণ, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। যেমন ধরো, আমি একটা বাস্তব একটা উদাহরণ আমি দিচ্ছি, যে এখন যে লকডাউন চলছে, এই 2020-তে মে মাসে যে লকডাউন চলছে, সেখানে দেখা যাচ্ছে যে একটা স্পেসিফিক কন্ডিশন হয়েছে। এবার এর মধ্যে যে রেগুলার আচরণ হচ্ছে, অর্থাৎ মানুষ বাড়িতে থাকছে, বাইরে বেরোচ্ছে না, এটাই কিন্তু একটা রেগুলারিটি আন্ডার স্পেসিফিক কন্ডিশন। প্যারসন্স এর মতে তার
যে সিম্বলিক প্রসেস, কমিউনিকেশন, এগুলোর যে বৈজ্ঞানিক যে অবস্থান সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। এবার আমরা ক্যালকাট পার্সন্স এর আমরা দুদিকে দেখলাম, ক্যালকাট পার্সন্স এর সমালোচনাও দেখেছি এবং ক্যালকাট পার্সন্স সমালোচকদের যে উত্তর দিয়েছেন সেটাও আমরা আলোচনা করেছি। এবার আমরা ক্যালকাট পার্সন্স ইতিহাসে তার কি অবদান, তার কি স্থান, সেটা আমরা এখন আলোচনা করব। তার মৃত্যু অবধি 1979 সালে তার ক্যালকাট পার্সন্স এর মৃত্যু হয়। মৃত্যু তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সমাজতত্ত্বতে সবচেয়ে প্রভাবশালী সমাজতত্ত্ববিদ ছিলেন। আমৃত্যু ফাংশনালিজম সেই সময় সবচেয়ে অন্য সমস্ত সমাজতত্ত্বে আরো যেসব সম্প্রদায় রয়েছে তার থেকে সবচেয়ে তার ওপর সমাজতত্ত্বের ওপর ফাংশনালিজমই সবচেয়ে বেশি আধিপত্য করে। যদিও আমরা দেখেছি যে আরো অনেক স্কুল ছিল, যেমন কনফ্লিক্ট থিওরি, এক্সচেঞ্জ থিওরি, ফেনোমেনোলজি, এথনোমেথোডোলজি, সিম্বলিক ইন্টারাকশন। তাহলে ক্যালকাট পার্সন্স সবচেয়ে প্রভাবশালী সমাজতত্ত্ববিদ এবং ফাংশনালিজম সবচেয়ে সবচেয়ে প্রভাবশালী তত্ত্ব ছিল পার্সন্সের জীবৎকালে। পার্সন্সকে আমরা লাস্ট অফ ক্লাসিক্যাল সোশিওলজিস্ট বলতে পারি, যারা গ্র্যান্ড থিওরি তৈরি করেন। আমরা ক্লাসিক্যাল সোশিওলজির কথা আমরা জানি, মার্কস, ডুরখাইম, ওয়েবার, প্যারেটো, এরা কিন্তু বৃহৎভাবে সমাজকে বিশ্লেষণ করেছেন। তারা দিতে চেয়েছেন যে তারা যে ধরনের তত্ত্ব দিয়েছেন সেটা সমগ্র সমাজকে বিশ্লেষণ করেছেন তত্ত্ব দিয়ে। কিছু কিছু নিয়ম তারা তৈরি করতে চেয়েছেন, যেমন ধরো মার্কসের ক্ষেত্রে আমরা বলছি যে তারা মার্কসের যে নিয়ম করেছিলেন যে সমাজের পরিবর্তন কিভাবে হবে, তিনি একটি নিয়ম তৈরি করেছিলেন। তেমনি দুর্খা একটা নিয়ম তৈরি করেছিলেন, ওয়েবার করেছিলেন। তো ক্যালকাট পার্সন্সও কিন্তু কিছু নিয়ম তৈরি করেছিলেন। তার মূল বিষয়টা ছিল ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম কিভাবে রক্ষা করা যায়, এটাই হচ্ছে ক্যালকাট পার্সন্সের মূল লেখার মধ্যে আমরা দেখি। ক্যালকাট পার্সন্সের প্যাটার্ন ভেরিয়েবলস অ্যাপ্রোচ আমরা লক্ষ্য করেছি যে একজন গবেষক তিনি ক্যালকাট পার্সন্সের প্যাটার্ন ভেরিয়েবলস কিভাবে ব্যবহার করা হয়েছে বাস্তব গবেষণায়, সেটা তিনি উদাহরণ দিয়েছেন। এটাও আমরা দেখেছি যে মডার্নাইজেশন থিওরিতে ক্যালকাট পার্সন্সের যে কাজ সেটাও কিন্তু ব্যবহার করা হয়েছে। শেষে আমরা এটাই বলতে চাই যে ক্যালকাট পার্সন্স কিন্তু তার মৃত্যুর পরেও তিনি সবচেয়ে প্রভাবশালী একজন সমাজতত্ত্ববিদ হিসেবে আমাদের মধ্যে বেঁচে আছেন। ইন্টারন্যাশনাল এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্সেস এর বায়োগ্রাফিক্যাল ভলিউম 1979 সালে প্রকাশিত হয়। তারা ক্যালকাট পার্সন্সের স্মৃতির উদ্দেশ্যে এই অষ্টাদশ খণ্ডটি তারা উৎসর্গিত করে। আমরা এখনো সোশিওলজিক্যাল থিওরির যে টেক্সট বুক দেখি, সেখানে কিন্তু ক্যালকাট পার্সন্সের অবদান ছাড়া সেই বই, সেই টেক্সট বুক কখনোই সম্পূর্ণ নয় বলে আমরা মনে করি। তাহলে এখানেই আমরা শেষ করছি। আর তোমরা এখানে যা যা যেগুলো আমরা
আরো তোমরা যেগুলো পড়তে পারো সেটা আমরা দেখছি। সেটা আমি কিছু বইয়ের উদাহরণ দিয়েছি, যেমন জোনাথন টার্নারের স্ট্রাকচার অফ সোশিওলজিক্যাল থিওরি, পিটার হ্যামিল্টনের রিডিংস ফ্রম ট্যালকট প্যারসন্স, ম্যাক্স ব্ল্যাকের দ্য সোশ্যাল থিওরিজ অফ ট্যালকট প্যারসন্স, এ ক্রিটিক্যাল এক্সামিনেশন। মার্টিন ইউ মার্টেল, তিনি বায়োগ্রাফি ভলিউমে ট্যালকট প্যারসন্স এর একটা বায়োগ্রাফি লিখেছেন। বাংলাতে তোমরা যদি পড়তে চাও তাহলে অনির্বাণ ব্যানার্জি ট্যালকট প্যারসন্স, এটা তোমরা দেখতে পারো। তাহলে এখানে আমরা ট্যালকট প্যারসন্স এর যে সমাজতত্ত্ব এখানেই আমরা শেষ করলাম।